আজ 24শে আগস্ট সোমবার অন্নপূর্ণার টাকা কিন্তু অনেকেই পেতে থাকবেন। তো কোন কোন জেলায় অন্নপূর্ণার টাকা ঢুকবে 24শে আগস্ট সোমবার বা কাদেরকে টাকা দেয়া হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে বলছি। যদি আপনার আবেদন আন্ডার প্রসেসে থাকে, ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড থাকে, তাহলে আপনি 24শে আগস্ট সোমবার থেকে অন্নপূর্ণার 3000 টাকা পাবেন কিনা, বা যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনাকে এখন কি করতে হবে যদি টাকা না ঢুকে থাকে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কোথায় কি ফর্ম জমা নিচ্ছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে লেটেস্ট আপডেট কি আছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি। নমস্কার বন্ধুরা, আমি আদি, তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেল। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। প্রথমে ভালো করে জানিয়ে রাখি তোমাদেরকে, সরকার টাকা ছেড়েছিল 17 আগস্ট থেকে 20 আগস্ট, টোটাল 4 দিন, মানে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ। কিন্তু দেখা যাচ্ছে যে 19 তারিখ থেকে অনলাইনে আমরা স্ট্যাটাস চেক করতে পারছিলাম, তারপরে এইখানে ক্লেম করার অপশন ছিল, এবং যারা ক্লেম করেছেন বা ক্লেম করেননি তাদের মধ্যে অনেকেই অ্যাপ্রুভাল পেয়েছেন 22শে আগস্ট শনিবার, এবং অনেকের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। তাহলে 20 আগস্ট হিসেব মতন পেমেন্ট ছাড়া বা 3000 টাকা দেওয়ার শেষ দিন ছিল না। 22শে আগস্ট শনিবারও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা ক্রেডিট হয়েছে। এমনকি যাদের স্ট্যাটাস আগে আন্ডার প্রসেস ছিল তাদের কোনো প্রকার ক্লেম করার প্রয়োজন না থাকলেও, না করলেও তাদের অ্যাপ্রুভাল মিলেছে। এবার দেখুন, 23শে আগস্ট সানডে বা রবিবার ব্যাংক ছুটি ছিল, যার জন্য আজ 24শে আগস্ট সোমবার থেকে নতুন করে অ্যাপ্রুভাল যাদের দিয়েছে বা দেবে তাদের কিন্তু অন্নপূর্ণার 3000 টাকার ছাড়ার কাজ আবার শুরু হতে পারে। তাহলে আশা করা যাচ্ছে আজ সোমবার সকাল 10টা, মানে ব্যাংকিং আওয়ার থেকে শুরু করে টাকা ছাড়ার কাজ শুরু হবে। দুপুর 2টো থেকে রাত 10টার মধ্যে আশা করছি অনেক উপভোক্তারা বিভিন্ন জেলায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। যদি আপনাদের টাকা ইতিমধ্যে সোমবারে ঢুকে থাকে 24শে আগস্টে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। তাছাড়া আপনাদের আন্ডার প্রসেস থেকে বা ফার্দার ভেরিফিকেশন থেকে অথবা রিজেক্টেড থেকে অ্যাপ্রুভাল দিয়েছে কিনা ইতিমধ্যে সেটাও আমাদের জানাবেন, তাহলে দর্শক বন্ধুদের উপকার হবে। এইখানে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি যে শ্রমিক ভট্টাচার্য যে বিজেপি মন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে প্রায় আরো 50 লক্ষ মহিলার আবেদন এখনো ভেরিফিকেশন বা যাচাই পর্যায়ে রয়েছে। এর মানে হলো যে আপনার আবেদন কিন্তু বাতিল করা হয়নি, 50 লক্ষ মহিলার আবেদন একটা কি হচ্ছে, এক এক করে ভেরিফিকেশন করা হচ্ছে, এবং তাদের মধ্যে অনেকেই অ্যাপ্রুভাল পাবেন, তাদেরকে অ্যাপ্রুভ করা হবে, যোগ্যদের আবেদন খতিয়ে দেখে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করা হবে। তাহলে এই 50 লক্ষ সংখ্যাটা একটা সামগ্রিক পরিসংখ্যান, মানে মোট এত আবেদন বর্তমানে আন্ডার প্রসেসে বা ফার্দার ভেরিফিকেশনে আছে, সেখান থেকে যাদেরকে ভেরিফিকেশনে যোগ্য মনে হচ্ছে তাদেরকে এই অ্যাপ্রুভাল দিচ্ছে নতুন করে। আপনারা যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন তারা কিন্তু এই 50 লক্ষ মহিলার থেকেই। এবার আপনাদেরকে আমি একটা লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখে নিন। এইখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে, 19শে আগস্ট ইনি চেক করেছেন স্ট্যাটাস, এবং এনার কি ছিল, আন্ডার প্রসেসে ছিল, এবং আগস্ট মাসে 3000 টাকা কিন্তু তিনি পাননি এই স্ট্যাটাস দেখে, কারণ আন্ডার প্রসেস ছিল। কিন্তু দেখা যাচ্ছে 22শে আগস্ট এনার আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তাহলে 19শে আগস্ট ওনার আন্ডার প্রসেসে ছিল, তারপরে 22শে আগস্ট অ্যাপ্রুভ করেছে, ইভেন তার অ্যাকাউন্টে টাকাও ক্রেডিট হয়ে গেছে। দেখুন স্ক্রিনশটটা দেখে নেবেন, লাইভ ইন্ডিয়ান ব্যাংকের এখানে অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখানে দেখুন মিনি স্টেটমেন্ট চেক করেছেন, যেখানে দেখাচ্ছে তার এসবি মানে ইন্ডিয়ান ব্যাংকের এই অ্যাকাউন্টে 3000 টাকা ক্রেডিট হয়েছে। কেন? অন্নপূর্ণা যোজনার দরুন, এবং 22/8/2026 তারিখ অর্থাৎ শনিবার 22শে আগস্ট ক্রেডিট হয়েছে, এবং এনপিসিআই মানে ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে তার অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার হয়েছে। তাহলে নতুন আবেদনকারীদেরকে অ্যাপ্রুভাল দিয়ে, শুধুমাত্র অ্যাপ্রুভাল দিয়ে বসে থাকছে না, টাকাটাও ছাড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আবার একটা দেখাচ্ছি, ফার্দার ভেরিফিকেশন ছিল, রিজন ছিল কি, গভর্নমেন্ট এমপ্লয়। তাহলে এক ব্যক্তির ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাসে রিজন ছিল গভর্নমেন্ট এমপ্লয়। এটা দেখে উনি ক্লেম করেছিলেন সম্ভবত যে ওনার পরিবারের অন্য কেউ চাকরি করে, তার সঙ্গে এই আবেদনকারীর কোনো সম্পর্ক নেই, তার আবেদন 10,000 টাকার নিচে, তার বয়স 25 থেকে 60 বছর, আবেদনকারী নিজে কোনো ইনকাম ট্যাক্স দেন না বা কোনো পেনশন পান না, কিন্তু পরিবারের একজন যদি গভর্নমেন্ট জব করে তাহলে ইনি বাতিল হবেন না।
এইভাবে তিনি ক্লেম করেছিলেন এবং এনার আবেদনকে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লেম করলে, যোগ্য হলে সঠিকভাবে ক্লেম করলে অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে। তাহলে এখন আপনার যেটা করণীয়, আপনার স্ট্যাটাস আগে দেখবেন। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে তার মানে আপনার আবেদন সরকার অনুমোদন করে দিয়েছে এবং আপনার ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে আপনাকে আগে দেখতে হবে আপনার ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ কি আছে না। তাহলে যাদের অ্যাপ্রুভ দেখাবে তাদের এখনই কি কোনো অ্যাকশন নিতে হবে? একদমই না। আপনার জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকবেন, স্টেটমেন্ট চেক করতে থাকবেন, ট্রানজাকশন চেক করতে থাকবেন, আপনার টাকাটা ঢুকে যেতে পারে। যাদের আন্ডার প্রসেসে দেখাচ্ছে তাদেরকে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে এবং এনাদেরও বর্তমানে কোনো কিছু করার প্রয়োজন নেই। কিছুদিন ওয়েট করুন, আপনাকে রিজেক্টেড করবে অথবা অ্যাপ্রুভাল করে দেবে। বেশিরভাগ যেটা সম্ভাবনা, যোগ্য হলে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে থাকলে, ফর্মে কোনো ভুল না দিলে আপনাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে। যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কিন্তু কোনো প্রকার রিজন দেয়নি, তাদেরকে একবার ভেরিফিকেশন করে সরকার সন্তুষ্ট হয়নি, তাই অতিরিক্ত যাচাই মানে আরো ভেরিফিকেশন করছে। এনাদেরও বর্তমানে কিছু করার প্রয়োজন নেই, আপনাকে অপেক্ষা করতে হবে একটা রেজাল্ট আসা অবধি, মানে রিজেক্টেড না হয় অ্যাপ্রুভাল। আর যাদেরকে রিজন দিয়ে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাদের নির্দিষ্ট একটা কারণের জন্য আবেদন আটকে আছে, তাদেরকে কিন্তু এখনই অ্যাকশন নেওয়া প্রয়োজন, যেটা হচ্ছে তাদেরকে ক্লেম করতে হবে। আপনাকে আগে বুঝতে হবে কি কারণে আপনাকে কি রিজেক্ট করেছে, সেই কারণটা উল্লেখ করে দেওয়া আছে। কি থাকতে পারে কারণ? আমরা দেখেছি গভর্নমেন্ট জব করে বা ইনকাম ট্যাক্স দেয় অথবা তিনটের বেশি রুম আছে, বেশিরভাগ এই তিনটা কারণই আছে। তাহলে তার রিলেটেড ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং রিমার্কসে লিখতে হবে, তাহলে আপনার ক্লেমটাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হতে পারে। আর রিজেক্টেড, যাদের আবেদন রিজেক্টেড করা হয়েছে পাশে লেখা থাকবে দেখবেন মে বি ফার্দার ভেরিফিকেশন, তার মানে সরকার আপনার আবেদন বাতিল করেছে, আপনাকে এখন ক্লেম করতে হবে। এবার কাদের বাতিল করেছে? যাদের দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরে অথবা সিএ তে অ্যাপ্লাই করার পরে নামটা পেন্ডিং এ আছে, তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে রিজেক্টেড করেছে। সেক্ষেত্রে আপনি একবার কি করবেন, যে ট্রাইব্যুনাল সিএ তে আবেদন করার স্ট্যাটাস আছে সেটার একটা স্ক্রিনশট নেবেন, তারপরে আপনার অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট গুলো একটা সিঙ্গেল পিডিএফ 200 কেবির মধ্যে আনবেন। আনার পরে সেটাকে আপনি আপলোড করবেন কোথায়? এই ক্লেম করার সময় এইখানে আপলোড করবেন এবং তারপরে এইখানে যে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল, এইখানে আপনাকে টিক মার্ক করতে হবে। রিমার্কসে আপনাকে লিখতে হবে আপনি ট্রাইব্যুনাল বা সিএ তে অ্যাপ্লাই করেছেন, আপনার মামলার নিষ্পত্তি হয়নি, পেন্ডিং আছে এবং আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, কারণ আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, আপনার মাসিক ইনকাম 10,000 টাকার কম এবং আপনার পারিবারিক অবস্থা দরিদ্র বা মধ্যবিত্ত। এটা ভালোভাবে লিখে আপনাকে ক্লেমটা কি করতে হবে? সাবমিট করে দিতে হবে। তাহলে আপনার ক্লেমটা কিন্তু এখানে অ্যাপ্রুভাল হওয়ার চান্স আছে। তাহলে যা কিছু আপনি কারণ দেখবেন যে কারণে রিজেক্ট করেছে, সেই কারণটাকে আপনাকে কি করতে হবে? তার রিমার্কস লিখতে হবে। এবার দেখুন, রিজেক্টেডে কারণ দেখাবে না, সেক্ষেত্রে আপনাকে নিজেই আন্দাজ করতে হবে যে কি কারণে রিজেক্ট করা হয়েছে। তাহলে আন্ডার প্রসেসের সাফ মানে হলো আপনাকে ক্লেম করতে হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। অযথা ক্লেম করে কোনো লাভ হবে না। আন্ডার প্রসেসের পরে অ্যাপ্রুভাল করে দেওয়ার চান্স বেশি, তারপরে আপনি টাকা পাবেন। এবং আন্ডার প্রসেসের পরে যদি অ্যাপ্রুভাল না করে আপনাকে ফার্দার ভেরিফিকেশন দেয় এবং সেখানে রিজন উল্লেখ করে দেয় তাহলে ক্লেম করবেন, রিজেক্টেড দিলে তাহলে ক্লেম করবেন। আর যদি আন্ডার প্রসেসের পরে ফার্দার ভেরিফিকেশন কোন প্রকার রিজন না দেয় তাহলেও ক্লেম করতে হবে না। আর অ্যাপ্রুভ মানে আপনার সঙ্গে সঙ্গে টাকা অ্যাকাউন্টে ঢুকবে না, ডিবিটির মাধ্যমে টাকা ছাড়ছে, কিছু জেলায় আগে টাকা ছাড়ছে, কিছু জেলায় পরে টাকা ছাড়ছে। কিন্তু অ্যাপ্রুভ হলেও অনেকের অ্যাকাউন্টে টাকা দিতে পারেনি সরকার। এমন 10 লাখ মহিলা আছে যাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও টাকাটা ঢোকেনি। তার সম্ভাব্য কি কারণ? দেখবেন ব্যাংক ভ্যালিডেশন ইরর কোড 1 কোড 2 বলে কোড দিচ্ছে, তাহলে সেগুলোর মানে একবার আমি বুঝে নিই। যদি আপনার ব্যাংক ভ্যালিডেশন ইরর কোড 1 থাকে তার মানে আপনার ব্যাংকের ডিবিটি করা নেই, ডিবিটি লিঙ্ক করা নেই, ডিবিটি দেখুন ইনঅ্যাক্টিভ আছে। তাহলে ডিবিটি আগে লিঙ্ক করুন, হয় অনলাইনে সার্ভারের সমস্যার জন্য অনেকের ডিবিটি লিঙ্ক হবে না অনলাইনের মাধ্যমে, তাদের ক্ষেত্রে অপশন আছে আপনি আপনার ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে 7 দিনের মধ্যে আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, ইরর কোড 2 মানে ডিবিটি যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাভেলেবেল করা নেই, সেক্ষেত্রেও ডিবিটি করতে হবে। আচ্ছা, ইরর কোড 20 আছে, এখানে হচ্ছে আপনার ইউআইডিআই মানে আধারের থেকে কোনো রেসপন্স পাইনি এনপিসিআই, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের তথ্য ঠিক করতে হবে। ইরর কোড 3 থাকলে আপনার আধার নাম্বার ভ্যালিড নেই, ভুল আছে আধার নাম্বারে, আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। ইরর কোড 4 থাকলে ইউআইডিআই এর দ্বারা পেমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। এফএ থাকলে বলা আছে আধার ডিঅ্যাক্টিভেট হয়ে আছে।
কেটি মানে আধার লক করা আছে, আধার নাম্বার হোল্ডার তার অথেন্টিকেশন দিয়ে আধারটাকে আনলক করতে হবে। U1 মানে এখানে আলাদা আলাদা কারণ দেওয়া আছে, X7, X8, X9 এরকম কারণ দেওয়া আছে। তো আপনারা ভিডিওটা এখানে পজ করুন, পজ করে কারণগুলো পড়ে নিন এবং সেই কারণের এগেনস্টে ডকুমেন্টটা জমা দিয়ে ঠিক করে নেবেন। ফার্দার ভেরিফিকেশনের সব থেকে বড় দুটো যে কারণে ফার্দার ভেরিফিকেশন আসছে সেটা কি আর তার সমাধান কি। প্রথমত গভর্নমেন্ট এমপ্লয়, এটা দেখা যাচ্ছে বেশি। তাহলে দেখা যাচ্ছে আপনি আবেদনকারী নিজে সরকারি চাকরি করেন না, তা সত্ত্বেও এই গভর্নমেন্ট এমপ্লয় দেখিয়ে আপনাকে ফার্দার ভেরিফিকেশন করা হয়েছে। সেক্ষেত্রে আপনাকে আগে দেখতে হবে আপনার ফ্যামিলিতে কে গভর্নমেন্ট জবটা করে। আবেদনকারী স্বামী যদি গভর্নমেন্ট জব করে তাহলে সম্ভবত রিজেক্ট করে দেওয়া হতে পারে, এটা শিওর নয় কি করবে। যদি সে গভর্নমেন্ট জব করে এবং পার্মানেন্ট জব করে তাহলে আবেদনকারী সম্ভবত টাকা পাবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে পরিবারের অন্য কেউ যার সঙ্গে আবেদনকারীর সম্পর্কটা একটু দূরে, যেমন শ্বশুর শাশুড়ি ছেলে অথবা অন্য কেউ, সেক্ষেত্রে আবেদনকারীর নিজের যোগ্যতা দেখা হবে এবং তাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে। তাহলে স্বামী বাদে যদি অন্য কেউ গভর্নমেন্ট জব করে সেটা ভালো করে ওখানে লিখবেন এবং এর সঙ্গে এটাও লিখবেন যে আবেদনকারীর ইনকাম 10,000-এর কম, বয়স যে যোগ্যতা তার মধ্যে, এটা লিখে ক্লেম করলে আপনার এখানে টাকা দিয়ে দেওয়া হবে বা অ্যাপ্রুভাল করে দেওয়া হবে। আচ্ছা, 3টের বেশি পাকা রুম এইরকম যাদের সমস্যা আসে, অনেকের আছে 3টের বেশি পাকা রুম নয় কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ভুল করে ইয়েস করে দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে ক্লেম করবেন এবং ক্লেম করার সময় যেমন হাবড়া পৌরসভা একটা বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে, ক্লেম করার সময় আপনার যে ঘর আছে বা বাড়ি আছে আবেদনকারী সেই বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন যাতে বাড়িটা ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার বোঝা যায় এবং এটা স্পষ্ট বোঝা যায় যে 3টে রুম নেই বাড়িতে। তারপরে সেই ছবিটা আপনাকে আপলোড করতে হবে, তাহলে আপনার এখানে ক্লেমটা অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে যখন আপনি ক্লেম করবেন এবং রিমার্কসে যখন আপনার এই রিমার্কসে যখন আপনি লিখবেন তখন এখানে কি লেখা উচিত আর কি লেখা উচিত না ভালো করে বুঝবেন। এখানে কখনোই ইমোশনাল ভাবে লিখবেন না যে আমি খুব গরিব, আমার টাকার খুব দরকার, দয়া করে টাকা দিন। এগুলো কোনো কারণ নয় বা এক্সপ্লেনেশন নয়। আপনার এই ক্লেমটা কোনো গভর্নমেন্ট অফিসারের কাছে যাবে এবং সে কি এইগুলো পরে আপনার ক্লেমটা অ্যাপ্রুভাল করবে? নিজে একটু ভেবে দেখুন তো। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতায় পরীক্ষা খারাপ হলে লিখে আসতাম স্যার দয়া করে আমাকে পাস করিয়ে দেবেন, তো সেটা তো কারণ নয়। কিন্তু আপনাকে রিমার্কসে সঠিক জিনিস সঠিক পদ্ধতিতে লজিকের সঙ্গে লিখতে হবে এবং আপনার ক্লেমটা যেন অ্যাপ্রুভাল হয় তার যথেষ্ট কারণ দিতে হবে। তাহলে আপনাকে যেই কারণে আপনি ক্লেম করছেন সেটা খুব ভালো করে বুঝিয়ে লিখবেন, তাহলে সেটা হয়ে যাবে অ্যাপ্রুভাল আশা করা যাচ্ছে। ক্লেমের জন্য কি কি ডকুমেন্ট আপলোড করবেন যখন আপনি ক্লেম করবেন? যদি কোনো প্রকার ডকুমেন্ট আপলোড করার অপশন না হয়, প্রযোজ্য ডকুমেন্ট না পান, তাহলে আপনাকে ভোটার কার্ডের সামনের পাতার পেছনের পাতার ছবি এবং ভোটার লিস্টে যেই পেজে আপনার নাম আছে সেই পেজের ছবি বা ভোটার স্লিপের ছবি আপনি এখানে একসঙ্গে একটা পিডিএফ এ করবেন, তারপরে এখানে 200 কপির মধ্যে আপলোড করবেন। তাহলে একটাই পিডিএফ ফাইল হবে এবং সেই পিডিএফ ফাইলে 4-5টা পেজ থাকতে পারে, যেন পিডিএফটা ওপেন করলে আপনার সব ডকুমেন্ট একটা পিডিএফ এ সিঙ্গেল পিডিএফ এ পেয়ে যায়, তাহলে কিন্তু সেটা ভালো হবে। তাহলে কি কি আপলোড করবেন? ভোটার কার্ডের প্রথম পাতা এবং লাস্টের পাতা, ফ্রন্ট পেজ ব্যাক পেজের ছবি একসঙ্গে, ভোটার স্লিপ যদি থাকে, যেটা ভোট দেওয়ার সময় যে স্লিপটা দিয়েছিল সেটা যদি যত্ন করে রেখে দেন সেটা ছবি তুলে আপলোড করলে হবে। যদি এটা না থাকে, যেটা অনেকের কাছে নেই, হারিয়ে গেছে হয়তো, তাহলে ভোটার লিস্টে আপনার যেই পেজে নাম আছে সেই পেজে আপনার নামের পাশে টিকমার্ক দেবেন, তারপর সেটা ছবি তুলবেন। এছাড়া ক্লেমের কারণের প্রমাণের সপক্ষে উপযুক্ত কাগজ, যেমন কিছু কিছু বিডিও পঞ্চায়েতের সেলফ ডিক্লারেশন ফর্ম দিচ্ছে, সেটা ফিল আপ করে আপলোড করলেও হবে। আর যদি ঘরের কারণে বাতিল হয় তাহলে আপনার নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেটাকে আপনি আপলোড করতে পারেন। ঠিক আছে, এবার দেখুন আমাদের এখানে এইরকম সেলফ ডিক্লারেশন ফর্ম একটা দিয়েছে। এই একটা ফর্ম দেখতে পাচ্ছেন, সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা ফর্ম, যেখানে কি কি তথ্য চেয়েছে: আবেদনকারীর নাম, স্বামী বা পিতার নাম, গ্রাম, পোস্ট, থানা, পঞ্চায়েতের নাম, মাসিক কত আয় করেন, তারপরে আপনার স্বামী পিতা কোন কাজের সঙ্গে যুক্ত, গৃহের বিবরণ মানে কটা ঘর আছে, জমি কতটুকু আছে, আপনার আবেদনের স্ট্যাটাস কি আছে, ফার্দার ভেরিফিকেশন নাকি আন্ডার প্রসেস, নাকি এএসডিডি, নাকি গভর্নমেন্ট এমপ্লয়, নাকি অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেননি। ঠিক আছে, তারপরে তারিখ, ফোন নাম্বার, টেম্পোরারি আইডি নাম্বার, আধার নাম্বার সই করে এটাকে বিডিওতে জমা দিতে পারেন। এছাড়া পাশাপাশি আরেকটা ফর্ম আরেক জায়গায় অন্য এলাকায় দিয়েছে, যেখানে আপনার ব্লকের নাম, জেলার নাম, তারপরে এখানে আপনার নাম দিতে হবে, আপনার অ্যাড্রেস লিখতে হবে, এখানে আপনার স্ট্যাটাস লিখতে হবে। এবারে কিছু টিকমার্ক বা হ্যাঁ না করার অপশন আছে, যেমন আবেদনকারী বয়স 25 থেকে 60 বছরের বেশি, তো এখানে না, বেশি নয়। এখানে বলা আছে আবেদনকারী নিজে বা পরিবারের কেউ কেন্দ্র বা রাজ্য সরকারের নিয়মিত বেতন গ্রহণ করেন না। তো এইভাবে টিকমার্ক করে এই ফর্মটা আপনার বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি যেখান থেকে সংগ্রহ করবেন সেখান থেকে জমা দেবেন। যেমন ধরুন আপনি যদি গ্রাম এলাকায় থাকেন তাহলে বিডিও পঞ্চায়েতে ফর্ম পাবেন, সেখান থেকে ফর্ম নেবেন, ফিল আপ করে সেখানে জমা দেবেন। সেম পঞ্চায়েতের পৌরসভার ক্ষেত্রেও তাই। তো আগে আপনার এলাকায় গিয়ে খোঁজ নিয়ে আসুন যে
টাকা না ঢুকলে এরকম কোনো ফর্ম তারা জমা নিচ্ছে কিনা এবং তার এগেনস্টে ক্লেম করার পরেও কোনো ফর্ম নিচ্ছে কিনা আপনাকে আগে জানতে হবে। যেমন আমাদের হাবড়া পৌরসভা বিজ্ঞপ্তি দিয়েছে একটা, এই বিজ্ঞপ্তিতে ডিটেলসে বলা আছে যে আপনার যদি 3টের বেশি পাকা রুম থাকে তাহলে ক্লেম করুন এবং ক্লেম করার পরে সেই ডকুমেন্টটা আপনি কি করবেন, ডিপার্টমেন্টে জমা দেবেন, হাবড়া পৌরসভার জেনারেল ডিপার্টমেন্টে জমা দেবেন, ঠিক আছে। আবার এই একটা যে জরুরি বিজ্ঞপ্তি যে আপনি যখন ক্লেম করবেন তখন ভোটার কার্ড, ভোটার স্লিপ অবশ্যই আপলোড করতে হবে, তবেই আপনার আবেদন বিবেচনা করা হবে, নাহলে কিন্তু আপনার দাবি বিবেচনা করা হবে না। তো এরকম আপনি ফর্মগুলো দেখে নেবেন যে আপনার এলাকায় কোনো নোটিশ দিয়েছে নাকি। এই একটা সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা আপনাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তাহলে কি করবেন এখন যাদের টাকা ঢোকেনি যেমনটাকে বলে দিলাম, যদি আপনার ফার্দার ভেরিফিকেশনে কোনো প্রকার রিজন না দেয় ওয়েট করুন, আন্ডার প্রসেস থাকলে ওয়েট করুন, অ্যাপ্রুভ থাকলে ওয়েট করুন। ক্লেম কখন করবেন, রিজেক্টেড হলে ক্লেম করবেন, আর ফার্দার ভেরিফিকেশনে কোনো রিজন উল্লেখ করে দিলে ক্লেম করবেন। আর যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি অ্যাপ্রুভ হয়েও, তাদেরকে 24 আগস্ট সোমবার থেকেও টাকা দেওয়া হতে পারে আশা করা যাচ্ছে, কারণ 22 আগস্ট শনিবারও অনেকে টাকা পেয়েছেন এবং অনেকের অ্যাপ্রুভাল করে দিয়েছে ইতিমধ্যে ক্লেম করার পরেও এবং আন্ডার প্রসেসে থাকলেও। এবার আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।